নমস্কার বন্ধুরা, ইএমআরএস যে এক্সাম দিতে চলেছেন তার বাংলা ভাষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো 24 ডিসেম্বর 2023 ইংরেজিতে যে সকল প্রশ্ন পরীক্ষায় এসেছিল, এখানে টোটাল আপনারা জানেন যে রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থেকে আমাদের 10 নম্বর পরীক্ষায় আসে। 10টা প্রশ্ন থাকে, 10 নম্বর আসে। তো কী কী প্রশ্ন আমাদের এই 24 ডিসেম্বর 2023 পরীক্ষায় এসেছিল, তো এগুলো যদি আমরা খুব ভালো করে দেখে নিই তাহলে পরবর্তী প্রিপারেশনে আপনাদের যথেষ্ট সুবিধা হবে। কারণ এই ধরনের টপিক থেকে যদি আপনারা স্টাডি করেন তাহলে 100% গ্যারেন্টি আপনাদের কমন পড়বে। যেখান থেকে যে কোনো গ্রামার বই থেকে আপনারা যদি এই টপিকগুলা বিষয়ে যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনাদের কমন পড়বে। তো কী কী প্রশ্ন আমাদের 24 ডিসেম্বর 2023 পরীক্ষায় এসেছিল সেটা আমরা দেখে নিই। আগে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দিয়েছিলাম, এটা 23 ডিসেম্বরের ছিল। তো আজকেরটা আমরা আলোচনা করব 24 ডিসেম্বর। তো এখানে প্রথমেই দেখুন দেওয়া আছে বিপরীতার্থক শব্দ। তো তার মানে বিপরীতার্থক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসবে। তো ইষ্ট শব্দটির বিপরীতার্থক শব্দ কি? তো ইষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হবে অনিষ্ট। এটা অরিষ্ট হবে না, অবিষ্ট হবে না, অনিষ্ট হবে না, অশিষ্ট হবে না। এটা কারেক্ট আনসার হয়ে যাবে ইষ্ট শব্দের বিপরীত শব্দ হবে কি এখানে ভাই? অনিষ্ট ইজ দ্য রাইট আনসার। সামান্য পরিশ্রমে কাতর হয় যে নারী, এটিকে এক কথায় প্রকাশ করলে কি হবে? অর্থাৎ এক কথায় প্রকাশ আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো সামান্য পরিশ্রমে কাতর হয় যে নারী, তাকে যদি এক কথায় প্রকাশ করি তো ফুলটুসি, আদরণী, বিলাসিনী না লাস্যময়ী। তো এটা কারেক্ট আনসার আমরা একটা গ্রামার বইয়ে দেখেছি, এটা কারেক্ট আনসার হবে কি ফুলটুসি। ক্লিয়ার? অনেকে এটাকে বিলাসিনী বলেছেন বা অনেক গুগলে কিন্তু এটাকে বিলাসিনী বলা হয়েছে, কিন্তু না, এটা কারেক্ট আনসার হয়েছে কি ফুলটুসি, ঠিক আছে? যেটা স্বনামধন্য বিখ্যাত লেখক বামনদেব চক্রবর্তী লিখিত একটি গ্রামার বই আমরা পেয়েছি। সামান্য পরিশ্রমের কাতর হয় যে নারী, এটিকে বলা হবে ফুলটুসি। তারপর এখানে দেখুন এই যে সমার্থক শব্দ, এই সমার্থক শব্দগুলি থেকে কী ধরনের প্রশ্ন ডাইরেক্ট দেওয়া হয়নি আপনাকে এখানে এই 1 2 3 4 করে এলোমেলো করে দেওয়া আছে। এগুলিকে আপনাদেরকে একটু সিকোয়েন্স ওয়াইজ মিলাতে হবে। প্রথমে আমরা দেখে দিই বায়ু। বায়ুর সমার্থক শব্দ কি? অভ্র হবে, কৃষাণু হবে, অম্ব হবে না অনিল হবে? তো আমরা জানি বায়ুর সমার্থক শব্দ অনিল হবে। তার মানে এর সঙ্গে 4 মিল হবে। তো এখানে এর সঙ্গে 3 আছে, এটা হবে না, এর সঙ্গে 2 আছে, এটা হবে না। হয়তো আমাদের কারেক্ট আনসার এখানে এগুলো সবগুলো কাটিয়ে দিই, হয়তো এখানে কারেক্ট আনসার 1 হবে নতুবা 3 হবে, কারণ বায়ুর সঙ্গে যেহেতু আমাদের অনিল আছে। ক্লিয়ার? তারপর জল। জলকে কি বলা হয়? অভ্র, কৃষাণু নাকি অম্ব? তো জলকে বলা হয় অম্ব। তার মানে বিয়ের 2, বিয়ের 3 হবে। তো বিয়ের 3, এই দেখুন এখানে অপশন 1 হবে রাইট আনসার। তো সমার্থক শব্দগুলো জানে এইভাবে এক এক করে প্রত্যেকগুলোকে কি করতে হবে? মিলাতে হবে। ক্লিয়ার ভাই? এগুলোকে প্রত্যেকটাকে মিলাতে হবে। বায়ু মানে কি? অনিল। জল মানে কি? অম্ব। মেঘ মানে কি? মেঘ মানে এখানে বলেছে অভ্র। অগ্নি মানে কী হবে? কৃষাণু। তো এই বায়ুর কয়েকটা নাম, জলের কয়েকটা নাম, মেঘের কয়েকটা নাম, অগ্নির কয়েকটা নাম, এই নামগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। ক্লিয়ার? যে কোনো গ্রামার বই থেকে সমার্থক শব্দের নামগুলো, যেমন বায়ুর কয়েকটা নাম, কী কী নাম হতে পারে, জলের কী কী নাম হতে পারে, মেঘের কী কী নাম হতে পারে, অগ্নির কী কী নাম হতে পারে, এইগুলো আপনারা একবার দেখে নেবেন। ক্লিয়ার? তো কারেক্ট আনসার হচ্ছে এইগুলো দেখুন। যেমন এই যে সমার্থক শব্দ বিষয়ক কনসেপ্ট যদি বলি, কনসেপ্ট কী বলবো, নামগুলো মনে রাখতে হবে, আর কিছু করার নেই ভাই। কারণ বায়ুর আরেকটা নাম অনিল, এটাকে মনে রাখবেন কি করে? ঠিক আছে না? সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি ঠিক? এটা দেখুন একটা ফ্যাকচুয়াল কোয়েশন চলে আসছে, আন্ডারস্ট্যান্ডিং কোয়েশন। সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক? সন্ধি নতুন শব্দ নির্মাণের একটা প্রক্রিয়া। সন্ধি শব্দকে পদে পরিণত করার একটি প্রক্রিয়া। সন্ধির সঙ্গে উচ্চারণের কোনো সম্পর্ক নাই। সন্ধি হলে শব্দের অর্থের পরিবর্তন হয় না। প্রথমে বলে রাখি, সন্ধি হলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। কারণ কেন? কারণ এখানে দেখুন হিম, হিম প্লাস আলয়। হিম মানে হচ্ছে ঠান্ডা, আর আলয় মানে হচ্ছে একটা ঘর। তো যদি আমরা একসঙ্গে করি তো হিমালয় মানে একটা পর্বত, একটা পর্বত হয়ে গেল, পর্বতের নাম হয়ে গেল। আর এখানে আলাদা আলাদা কিন্তু তার অর্থ আছে, তো তার অর্থের পরিবর্তন হয়ে গেছে। তো এখানে বলেছে অর্থের পরিবর্তন হয় না, তার মানে এটা ভুল, এটা কারেক্ট আনসার হচ্ছে না। সন্ধির সঙ্গে উচ্চারণের কোনো সম্পর্ক নেই। কেন নাই? উচ্চারণের সম্পর্ক, যেমন এটা হিম আলয়, হিমালয়, ও এবং আ প্লাস হয়ে আ হয়েছে।
ক্লিয়ার? এখানে অ এবং আ প্লাস হয়ে আ হয়েছে, সুতরাং উচ্চারণের একটা সম্পর্ক আছে। সন্ধি শব্দকে পদে পরিণত করার একটা সন্ধি কি শব্দকে পদে পরিণত করে? না, যে পদ থাকে সেটাই থাকছে। তো সন্ধি নতুন শব্দ নির্মাণের একটি প্রক্রিয়া। যেমন দেখুন, হিম এবং আলো এই দুইটা শব্দ থেকে কি করেছে, একটা নতুন শব্দ তৈরি করে দিয়েছে আমাদেরকে, হিমালয়ের শব্দটা। ক্লিয়ার? দুইটা শব্দ থেকে অর্থাৎ নতুন শব্দ নির্মাণের একটা প্রক্রিয়া হচ্ছে কি সন্ধি। যেমন তার ডেফিনিশনটা যদি আমরা একটু দেখি, এখানে দেখুন, সন্ধি নতুন শব্দ নির্মাণের একটা প্রক্রিয়া। এটা সঠিক, কেননা সন্ধি দুইটি ধ্বনির সংযোগ ঘটিয়ে একটি নতুন একটা একক শব্দ গঠন করে। এই যে বলেছিলাম হিম আলয় হিমালয়, তারপর বিদ্যা আলয় বিদ্যালয়, গৈয়ক গায়ক, এ ধরনের অনেক আছে। দুইটা ধ্বনির সংযোগ কানেকশন করে একটা নতুন শব্দ গঠন করতে পারে। সন্ধি শব্দকে পদে পরিণত করার যেটা প্রক্রিয়া, এটা ভুল, কেননা সন্ধি শব্দকে একত্রিত করে, সন্ধি শব্দগুলোকে একত্রিত করে কিন্তু পদে পরিণত করে না। ঠিক আছে? শব্দকে একত্রিত করে কিন্তু পদকে পরিণত করতে পারে না। পদ নির্ণয় বা বিভক্তি যোগ করা এটা আলাদা বিষয়। পদ নির্ণয় করা এবং বিভক্তি যুক্ত করা সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। এটা এই ক্ষেত্রে কার কানেকশন নেই। সন্ধির সঙ্গে উচ্চারণের কোনো সম্পর্ক নাই বলেছে, এটাও ভুল, কেননা সন্ধি মূলত ধ্বনি সংক্রান্ত একটি প্রক্রিয়া। সন্ধি সম্ভবত সবসময় কি হয়, ধ্বনি সংক্রান্ত কানেক্টেড সাউন্ড সিস্টেম, তাই উচ্চারণের সঙ্গে এর সরাসরি একটা সম্পর্ক রয়েছে। সন্ধি হলে শব্দের অর্থের পরিবর্তন হয় না। সন্ধি হলে কি হয় না, শব্দের অর্থের পরিবর্তন হবে না, এটা হচ্ছে ভুল। অনেক সময় সন্ধি করার ফলে শব্দের অর্থের পরিবর্তন হতে পারে, যদিও এটা সবসময় ঘটে না। ক্লিয়ার? শব্দের পরিবর্তন ঘটতে পারে, যে এই যে দেখিয়ে দিলাম আপনাদের। ঠিক আছে? তো সবসময় সেটা নাও করতে পারে। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বারে। সন্ধি হচ্ছে কি নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া। তো এই ধরনের বেশি টাফ কোয়েশন আসে না, অনেক ইজি কোয়েশন আসে। আপনারা আশা করি একটু যদি বেসিক সম্বন্ধে জানেন তো আপনারা পারবেন। শিরে সংক্রান্তি বললে কি বোঝানো, অর্থাৎ এটাও কিন্তু একটা এক কথায় প্রকাশ। শিরে সংক্রান্তি বললে আমরা বুঝতে পারি সামনে বিপদ বা আসন্ন বিপদ আমাদের বোঝায়। রাজপথ বলতে কি বোঝায়, এটা দেখুন একটা আমরা সমাস করতে সময় শিখেছিলাম, বা আমি সমাসের ক্লাসে এটা ডিসকাস করি বারবার। তো রাজপথ বলতে কি বোঝায়, পথের রাজা, এটা হচ্ছে সমাস নির্ণয়ের ক্ষেত্রে। এটা সমাসের ব্যাস বাক্য হচ্ছে কি পথের রাজা। রাজপথ মানে পথের রাজা, এই দ্য রাইট আনসার। নিম্নলিখিত কোন জোড় শব্দগুলির মধ্যে কোনটা একই অর্থ বহন করে? যেমন জ্ঞাত এবং জ্ঞেয় কি একই শব্দ ব্যবহার করে? জিজিবিষা না জিজিবিষু একই অর্থ ব্যবহার করে? চিকিৎসা নাকি চিকিৎসু এটা কি একই অর্থ ব্যবহার করে না? মৃন্ময় এবং মেটে। তো কারেক্ট আনসার এখানে হচ্ছে মৃন্ময় এবং মেটে, কারণ মৃন্ময় শব্দের অর্থ হচ্ছে মাটি আর মেটে শব্দের অর্থ হচ্ছে মাটি, অর্থাৎ এই দুইটা শব্দই একই অর্থ প্রকাশ করছে, অর্থাৎ মাটির সমার্থক শব্দ মৃন্ময় এবং মেটে। তো কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 4। আলস্যতা একটি অশুদ্ধ, আলস্যটা যে শব্দ, এই শব্দটা একটা অশুদ্ধ শব্দ। এখানে কোন জাতীয় অশুদ্ধির লক্ষ্য করা যাচ্ছে? প্রত্যয়জনিত, অন্বয়জনিত, ভুল উচ্চারণজনিত নাকি বানানজনিত? তো কারেক্ট আনসার এখানে হবে আলস্যতা একটি প্রত্যয়জনিত অশুদ্ধি। এটা কি ধরনের ভুল? প্রত্যয়জনিত ভুল। কেন প্রত্যয়জনিত ভুল আমরা একটু দেখে নিই। আলস্য এই শব্দটা নিজেই একটা বিশেষ্য পদ। ঠিক আছে? আলস্য শব্দটা নিজেই একটা বিশেষ্য পদ, যা অলস শব্দ থেকে অন্তস্থ জ প্রত্যয় যোগ হয়ে গঠিত হয়েছে। এর অর্থ হচ্ছে অলসতা। ক্লিয়ার? যখন প্রত্যয় যুক্ত হয়ে যখন গঠিত হয়েছে তখন তাকে আমরা বলতে পারি অলসতা। এর অর্থ হচ্ছে অলসতা, অলস থেকে অলসতা। তা এটিও একটা বিশেষ্য পদের প্রত্যয়। তাটা কি? তাটা হচ্ছে একটা বিশেষ্য পদের প্রত্যয়। তার মানে এখানে প্রত্যয়জনিত ভুল আছে। ভুল, যেহেতু আলস্য নিজেই একটা বিশেষ্য পদ, তাই এর সঙ্গে আবার তা প্রত্যয় যোগ করাটা অপ্রয়োজনীয়। আলস্য যেহেতু একটা প্রত্যয় যুগে একবার যুক্ত হয়েছে, একটা প্রত্যয় যুক্ত হয়ে যেহেতু আলস্য হয়েছে, তো আবার তার সঙ্গে আবার তা যুক্ত করে আরেকটা প্রত্যয় যোগ করে আর অলসতা করার কোনো প্রয়োজন নাই, কিংবা আলস্য যেহেতু অন্তুস্থ যেহেতু এখানে ক্লিয়ার করে দিচ্ছি আমি। এখানে দেখুন অলরেডি এই যে প্রত্যয়টা অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে, তো
তো আবার এখানে আবার এক্সট্রা করে আমরা তা প্রত্যয়টা যোগ করার আমাদের কোনো প্রয়োজন নাই। সুতরাং এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল। একটা প্রত্যয় অলরেডি যুক্ত আছে, তাহলে আরেকটা প্রত্যয় আমরা কেন যোগ করব? ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে প্রত্যয়জনিত। এই ক্ষেত্রে এটি একই ধরনের দুটি প্রত্যয়ের একটা অতিরিক্ত ব্যবহার। একবার আবার তা, এখানে দুইটা প্রত্যয় এক্সট্রা করে ব্যবহার করলাম, তো একটা দিনই তো কাজ খতম হয়, তো এখানে তা দেওয়ার কোনো মানে হয় না। যা শব্দটিকে কি করেছে, ভুল করেছে। সঠিক শব্দ হচ্ছে আলস্য কিংবা অলসতা। অলসতা হতে পারে কিংবা আলস্য হতে পারে, আলস্যতা হবে না। ক্লিয়ার? তারপর দেখি এখানে দেখুন, প্রদত্ত বাক্যগুলির মধ্যে কোনটিতে দূরান্বয়জনিত ও দূরান্বয়জনিত? বসন্তের ফুরফুরে বাতাস বইছিল, এখানে বাতাসটা হচ্ছে বিশেষ্য, ফুরফুর হচ্ছে বিশেষণ, এটা কাছাকাছি রয়েছে। অবিশ্রান্ত বর্ষাকালের বৃষ্টি, আবার অবিশ্রান্ত, আবার বর্ষাকাল, আবার বৃষ্টি, এই দেখুন এখানে অনেকগুলো দূর চলে গেছে না। সুতরাং এই ক্ষেত্রে দূরান্বয়জনিত অশুদ্ধি হচ্ছে বর্তমান, এটা হচ্ছে কি অবিশ্রান্ত বর্ষা, এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল অবিশ্রান্ত বৃষ্টি ভালো লাগে না। তো অবিশ্রান্ত বর্ষাকালের বৃষ্টি, এখানে বর্ষাকালটা এক্সট্রা করে দিয়েছে, এটা দূরান্বয়জনিত অশুদ্ধি। তারপর এখানে দেখুন বানানযুক্ত, এখানে অরুন্ধতী কোন বানানটা শুদ্ধ? কোয়েশ্চেন নাম্বার 150 যে বলেছে অরুন্ধতীর কোন বানানটা শুদ্ধ, এটা আমাদের বলতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার বি। তো এই ছিল 10টা প্রশ্ন আমাদের প্রিভিয়াস 2023 ইংরেজিতে আসা যে প্রশ্নগুলা। তো এই ধরনের যে টপিকগুলো দেখালাম আমি, এই টপিক রিলেটেড আপনারা স্টাডি করতে থাকুন। আশা করি বিভিন্ন গ্রামার বই আপনারা একটু ফোকাস করুন, ঠিক আছে, যত সময়। আর আমিও যা যা পারবো আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। একটু সিটেটের জন্য আমি একটু ব্যস্ত রয়েছি, তাই রেগুলার ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দেওয়ার, যতটুকু পারি, দেখা যাক কতটুকু পারা যায়। তো আপনারা এই টপিক রিলেটেড যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এই টপিকগুলো আপনারা যে কোনো ভালো একটা গ্রামার বইয়ে আপনারা নির্বাচন করুন এবং এই বই থেকে আপনারা এই জিনিসগুলি স্টাডি করতে থাকুন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।